এমন একটা ছবি দেখাবো আজকে, সেটা দেখেও চমকে যাবেন। দেখুন, টিউবওয়েল থেকে জল নিচ্ছেন পাবলিক, সাধারণ মানুষ। এবং শুধু টিউবওয়েল থেকে জল নিচ্ছেন এমনই নয়, অনেকটা পথ হেঁটে 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 বাড়ি নিয়ে যাচ্ছেন সেই জল। এটা কোথাকার জানেন? গ্রামের, মফস্বলের না, এটা একেবারে কলকাতার 117 নম্বর ওয়ার্ড। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, ছবিটা দেখে তো একেবারে দূর গ্রামের ছবি মনে হচ্ছে, যেগুলো সাধারণত আমি দেখাই মাঠে ঘাটেতে। জেলার সমস্যা, কলকাতা পুরসভার আন্ডারে এখনো এই মানুষদেরকে টিউবওয়েল থেকে জল নিয়ে বালতি করে বোতলে করে নিয়ে নিয়ে যেতে হয় এত দূরে দূরে। একদমই, গ্রাম বদলেছে। গ্রামেও এখনো জনস্বাস্থ্য কারিগরি দপ্তর তারা নলবাহিত জল বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এতদিন রাস্তায় পৌঁছতো, এখন বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। আর কলকাতা পুরসভায় দীর্ঘদিন আগে থেকেই নলবাহিত জল বাড়ি বাড়ি পৌঁছে যায়। কিন্তু এই কলকাতা পুরসভার মধ্যেই একটি ওয়ার্ড রয়েছে, 127 নম্বর ওয়ার্ড। আর সেই 127 নম্বর ওয়ার্ডের সোনামুখী দাসপাড়া, সরসুনা, বেহালার সরসুনা সকলের পরিচিত জায়গা। আর সেই সরসুনার মধ্যেই সোনামুখী দাসপাড়া। এখানকার লোক কী অপরাধ করেছে জানি না, কিন্তু এখানে আমরা গিয়ে আশ্চর্য হলাম না, শুধু চমকে উঠলাম যে শুধু পাইপলাইন নেই, জল নেই, পানীয় জল নেই, পরিশ্রুত পানীয় জল দূরের কথা, কলকাতা পুরসভার যে ডিপ টিউবওয়েল দিয়ে বিভিন্ন জায়গায় জল পরিষেবা দেওয়া হয় সেটাও নেই। হ্যান্ড টিউবওয়েল, একদম সেই গ্রামের যেরকমভাবে হ্যান্ড টিউবওয়েল প্রথম অবস্থায় ছিল, এখন গ্রাম বদলেছে, কিন্তু খাস কলকাতাতে এখনও হ্যান্ড টিউবওয়েলে জল নিতে হয়। আমরা সত্যি এই দৃশ্যটা দেখে আমরাও চমকে গেছি যে কলকাতায় এমন জায়গা আছে, আমরা সত্যি জানতাম না। সাধারণ মানুষ, বহরমপুরে ওরকম টিউবওয়েল ইউজ করেছি, টিউবওয়েলের জল খুব ভালো, খুব মিষ্টি এবং শীতকালে বেশ গরম গরম থাকে। কিন্তু এটার তো মানে নেই কোনো। এখন অনেক যুগ বদলে গেছে, অনেক সময় বদলে গেছে। এখন টিউবওয়েল থেকে হেঁটে দূরে দূরে বাড়ি নিয়ে যাওয়ার সময় বদলে গেছে। কলকাতা শহরে কবে এই ওয়ার্ড কলকাতা পুরসভা, মানে এই এলাকা কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত হয়েছে? কতদিন আগে বিশ্বজিৎ? দেখো বেহালা পুরসভা, যখন বেহালা পুরসভা ছিল তারপর একেবারে অন্তর্ভুক্তি হয় বেহালার সমস্ত ওয়ার্ড, সেটা 60-এর দশক, সেটাতেই এই কলকাতা পুরসভার অন্তত সেখান থেকে 60 বছর, 40 বছর কেটে গেছে, 60 বছর হতে চললো। অর্থাৎ প্রায় দশকের বড় দশক বলা যায় যে এই ওয়ার্ডগুলো যেগুলো কলকাতা পুরসভার আন্ডারে চলে এসেছে, তারপরেও কিন্তু এখানে হাল বদলাচ্ছে না। এটা তো অবাক করা কাণ্ড, সত্যি অবাক করা কাণ্ড। আবার বলছি, এই চেয়ারে যারা বসেন তারা কি মিনিমাম দায়িত্ব পালন করবেন না? হতে পারে কখনো দশকের পর দশক ধরে এইভাবে জল নিয়ে যাবেন? সাধারণ মানুষ যারা ভুক্তভোগী দশকের পর দশক ধরে কি বলছেন দেখুন। বিগত 15-20 বছর ধরে পাইপলাইনের যে কাজ হবে বলে হয় না। গাড়ি আসে সপ্তাহে 2 দিন, তাও সপ্তাহে আসে না। 2 কিলোমিটার দূর থেকে আমরা জল নিয়ে আসি বালতি করে। বলে বলে কাউন্সিলরকে কোনো আমরা বেটাও হয়ে গেছি, আর যাওয়া বন্ধ করে দিয়েছি। ট্যাক্স দিই, সবকিছু দিই, আমরা কিছুই এখানে সুবিধা পাই না। খাবার জলও খুব ভীষণ কষ্ট, অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। হাত পা কোমর সব যন্ত্রণায় হয়ে যাচ্ছে। গাড়ির জল গন্ধ, কিন্তু তাও আমরা খাই। বিশ্বজিৎ, কাউন্সিলরকে বলে বলে কিছু হয় না, দরকার নেই আমার কাউন্সিলরকে। মেয়র আছেন ফিরহাদ হাকিম, তিনি কি বলছেন? বিশ্বজিৎ, দরকার নেই কাউন্সিলরকে বলে বলে যখন হয়নি, আমরা মেয়রের কাছে জানতে চাই মেয়র কি বলছেন এ সম্পর্কে। একদমই, অর্থাৎ কলকাতা পুরসভার এরকম ওয়ার্ড আছে, অর্থাৎ যে অ্যাডেড এরিয়া, সেখানে কিছু সমস্যা আছে, একথা স্বীকার করে নিয়েছেন যে সেই সমস্যাগুলো আস্তে আস্তে পরিবর্তন করা হবে। তবে আশ্বাস দিয়েছেন মেয়র যে এই পরিস্থিতি আর বেশি দিন থাকবে না। সেখানেও নলবাহিত জলে যারা পরিশ্রুত পানীয় জল যাতে সেখানকার বাসিন্দারা পান, কারণ কলকাতা পুরসভা পানীয় জল সেখানে পৌঁছয় গাড়ি করে, এখনও গাড়ি করে পৌঁছয়। তবে সেই সোনামুখী দাসপাড়ার সেকেন্ড বাই লেন সেখানে কিন্তু এখনো পৌঁছতে পারে না, অনেকটা দূরে। সেখানে কলকাতা পুরসভার মেয়র কি নির্দিষ্টভাবে বলেছেন কিছু?
মেয়র বলছেন যে আগামী গ্রীষ্মের মধ্যে এই পরিস্থিতির বদল হবে, অর্থাৎ এখন শীতকাল, গ্রীষ্মকালে জলের চাহিদা আরো বাড়ে ওকে, এবং সেই ওকে, গ্রীষ্মকালে বিশ্বজিৎ, আগামী গ্রীষ্মের মধ্যে এই পরিস্থিতির বদল হবে। টক টু মেয়রে একজন বাসিন্দা ফোন করেছিলেন এবং মেয়র তাকে কথা জানিয়েছেন, আমরা অন্তত মেয়রের ওপরে ভরসা রাখছি। দেখুন, 10-15 বছর আছি এখানে, কিন্তু আমাদের জলের খুব কষ্ট। সুবিধা দিয়ে আমি দেখে নিচ্ছি, হ্যাঁ, লোক যাবে সোমবার দিন। গ্রীষ্মের আগে এখানে জল আপনাকে ভাসিয়ে দেবো, আমি কথা দিচ্ছি। আমি আবার বিশ্বজিৎ তোমার কাছে যাব। মেয়রের আশ্বাসের পর কি কোনো রকম কাজ শুরু হয়েছে? একদমই টক টু মেয়রে ফোন করেছিলেন সেখানকার একজন বাসিন্দা এবং তারপরই কলকাতা পুরসভার যারা পানীয় জল বিভাগে রয়েছেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সেই একটি প্রতিনিধি দল তারা গিয়েছেন, তারা মাপজোক করে এসেছেন, কিন্তু তারপর এখনো পর্যন্ত পাইপলাইনের কাজ হওয়ার মতন উপযুক্ত কোনো পরিকাঠামো কিন্তু স্থানীয় বাসিন্দারা দেখতে পাননি বা সেখানে কোনো কিছু পুরসভার তরফে উদ্যোগ দেখা যায়নি। শুধুমাত্র মাপজোক হয়েছে, এলাকা পরিদর্শন হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন এরকম মাপজোক এর আগেও এলাকা হয়েছে, পরিদর্শন এসেছেন। হয়েছে। আবার বলছি, আমরা আশা রাখছি মেয়রের ওপরে এবং ভরসা রাখছি নিশ্চয়ই গ্রীষ্মের মধ্যে জল পেয়ে যাবেন ওখানকার বাসিন্দারা। আমরা বলছি প্লিজ, আমরা কিন্তু গ্রীষ্মকালেও দেখব। হতে পারে না কখনো কলকাতা পুরসভার আন্ডারে এরকমভাবে টিউবওয়েলে জল, একটা টিউবওয়েল মাত্র। যিনি ফোন করেছিলেন টক টু মেয়রে কি বলছেন দেখুন। টাইম কল এখানে পাইপলাইন ঢোকেনি, এই জন্য আমি ফোন করেছিলাম। উনি বললো আমি সোমবারের মধ্যে লোক পাঠাচ্ছি, তার মধ্যে ইঞ্জিনিয়াররা এসছিল, যারা যারা জলের মানে পাইপলাইনের কাজ করে তারা সবাই এসছিল। মেয়র বলেছে যে গ্রীষ্মকালের আগে হচ্ছে জল পেয়ে যাবেন। বিশ্বাস তো চাইছি যে যেহেতু একটা জায়গায় ফোন করেছি, আমরা ওনার কাছে আবেদন করেছি। এই কলকাতা পুরসভার 92 নম্বর ওয়ার্ডে একটা স্কুলের পরিস্থিতি দেখাবো। ক্লাস ঘর নেই, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি ক্লাস হয়, সেখানে একজন শিক্ষক, একটা ঘর, 6টা শ্রেণী। ভাবা যায়, ওই শিক্ষক অঙ্ক করান, ওই শিক্ষক বাংলা পড়ান, ওই শিক্ষকই ইংরেজি পড়ান। এটা হয় নাকি কখনো? কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, কেন এরকম পরিস্থিতি? আদৌ কি পড়ুয়াদের পাঠান অভিভাবকরা? প্রায় 40 জনের মতন ছাত্রছাত্রী পড়েন ওখানে। সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে আসেন, মানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি 40 জন, তাই তো? কিন্তু ওখানে সেই 40 জন ছাত্রছাত্রীকে একটা ক্লাসে বসিয়ে সেইখানে শিক্ষক যিনি বাংলা পড়াচ্ছেন, পাশের জনকে অঙ্ক করাচ্ছেন, তার পাশের জনকে ইংরেজি পড়াচ্ছেন এবং যতজন যে 6টা ক্লাস একই সঙ্গে তিনি নিচ্ছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় তিনি নিজেও স্বীকার করছেন যে এরকমভাবে হয় না। অর্থাৎ যে শিক্ষা তাদেরকে দেওয়া হয়, যেভাবে তাদেরকে পড়াশুনো করানো হয়, এভাবে ছাত্রছাত্রীরা অবশ্যই কিছু শিখতে পারবে না। তার কারণ এই একই ক্লাসে বসিয়ে পরপর যেভাবে পড়ানো হয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে স্বাভাবিকভাবে যে পড়ানোর নিয়ম, সেই নিয়মটা মানাই হয় না। ফলত সেখানে পড়াশুনো করার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হচ্ছে। অভিভাবকরাও তাই বলছেন। তুমি যেটা বলছিলে, শিক্ষক নিজে বলছেন কিছু করার নেই, কিন্তু এইভাবেই চলতে হচ্ছে। আমি আসবো উজ্জ্বল, আগে দেখাই শিক্ষক কি বলছেন। একমাত্র শিক্ষক, ক্লাস পিপি থেকে 5 পর্যন্ত 6খানা ক্লাস। শিক্ষক 2 জন। একা 6টা বলার অপেক্ষা রাখে না। একার পক্ষে তো 6টা ক্লাস কোনোভাবে মেনটেন করা সম্ভব না। সে যত কম ছেলেই থাক, 6টা তো বিষয় দেখতে হয়, সেখানে একটু কষ্টকর হয়, বই কি সমস্যা হয় প্রচুর, কিন্তু কিছু করার নেই। এইভাবে তো চলছে এবং চালাতে হচ্ছে। আচ্ছা উজ্জ্বল, 92 নম্বর ওয়ার্ড মানে ঠিক কোন এলাকা কলকাতা পুরসভার এটা? আর এইভাবে পড়ুয়ারা 40 জন আসে মানে পাঠাতে চান না অভিভাবকরা। এই রকমভাবে পড়াশোনা হতে পারে না। এটা কোন এলাকা এবং এর সমাধানটা কি? দেখো, এটা একদম ঢাকুরিয়া থেকে একদম কাছে, ঢাকুরিয়া এলাকা বলা যেতে পারে, বাবুবাগানের কাছে।
এবং এখানে মূলত একদম যারা দরিদ্র মানুষ তাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতে আসেন, যেহেতু তাদের অন্য বড় স্কুলে পড়ানোর মতন সামর্থ্য নেই, সেক্ষেত্রে তারা একটু পড়াশোনা এখান থেকে শেখার পর তাদেরকে তার পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা হয় অন্য জায়গায় কাজ করতে চলে যান বা তারপরে অন্য কোনো বিষয় তাদের যেতে হয়। কিন্তু এই সামান্য যে পড়াশুনো করার যে বিষয়, কারণ অভিভাবকদের সবসময় নজর দেওয়ার মতনও সময় বা সুযোগ থাকে না, তার কারণ তারা অন্যত্র কাজ করতে চলে যান, ফলে সেখানে এই স্কুলের উপর রেখে তাদের উপর ভরসা করে রেখে চলে যান বাচ্চাদেরকে। কিন্তু সেই বাচ্চাদের যে সামান্য যে শিক্ষা, সেই শিক্ষাটুকু হয় না। এখানে অভিভাবকদের দাবি যে এখানে অবিলম্বে শিক্ষক বাড়ানো উচিত। এবং মানে দাবি কি, এটা তো অনেক আগে থেকেই হওয়া উচিত ছিল। আমি বারবার বলি না, গরিব মানুষের ছেলেমেয়েরা কি পড়াশোনার অধিকার নেই? কলকাতা শহরে ঢাকুরিয়া, বাবুবাগানের মতো জায়গায় গরিব মানুষের পড়াশোনার অধিকার নেই? কি বলছে পড়ুয়া এবং অভিভাবকরা, দেখুন। যে স্যার বাংলা করে, স্যার ইংরেজি আর ইংলিশ করায়। অঙ্ক কে করে? অঙ্ক স্যারই করায়। সব একজন স্যারই করায়? হ্যাঁ, একটা স্যারই করায়। তো সব ক্লাসগুলো কারা কারা নেয়? কোন স্যার নেয়? ওই স্যার। কোন কোন ক্লাস নেয়? বাংলা, অঙ্ক, ইংরেজি। অনেক স্যার আরো আসুক, এরকম হলে ভালো হয়। কি মনে হয়? আরো অনেক স্যার আসুক, তাহলে পড়াশোনা ভালো হবে। আমরা চাই যে আরো দুই একটা টিচার হলে যে বাচ্চারা একটু ভালোভাবে যাতে মানে পড়তে পারে, সেটাই। না, একজনের পক্ষে হয় না, একজনের পক্ষে সক্রিয় হবে, একজনের পক্ষে হবে না। পড়াশোনা বলতে গেলে একটা স্যার আছে, সেই স্যারটা সবসময় তো এতগুলো বাচ্চাকে পড়ার সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আর একটা ধরুন স্যার আসলে সুবিধাও হয়। সবাই বাচ্চা, অনেকগুলো বাচ্চা তো একজনা পেরে উঠতে পারে না, আলাদা আলাদা সাবজেক্টগুলো পড়ানোর সুবিধা হবে। উজ্জ্বল, পুরসভার স্কুল, কাউন্সিলরের তো একটা দায়িত্ব রয়েছে ওখানকার। কাউন্সিলর কি বলছেন? দেখো, কাউন্সিলরও তারও কিছু করার নেই, তার কারণ ওখানে যে পুরসভার যে স্কুল, সেই স্কুলটা যে চালানো হয়, যে কেএমসির শিক্ষা দফতর, সেই শিক্ষা দফতর তারা এটা চালান। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু কাউন্সিলরের তারও বক্তব্য যে তারও কিছু করার নেই। তবে অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে যে শিক্ষার যে মান পড়ছেন সেটাও তিনি জানেন এবং অবশ্যই তিনিও দাবি করছেন করার নেই, এটা হতে পারে না। এটা মানতে পারলাম না যে কাউন্সিলরের কিছু করার নেই। তিনি সদিচ্ছা দেখালে, তিনি উদ্যোগ দেখালে হতে পারে না, এটা নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, দেখাবো কাউন্সিলর কি বলছেন। যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে যে স্কুলগুলিকে মার্চ করে দিলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে চালাতে সুবিধে হবে, আমরা সেখানে সেগুলো করব। আমরা আমাদের রিসোর্স অপটিমাইজেশনে যাচ্ছি, যে আমাদের যেই শিক্ষক শিক্ষিকারা আছে তাদেরকে যাতে আমরা অপটিমালি ইউটিলাইজ করতে পারি, আমরা এখন এই পদ্ধতিতে এগোবো। এবার চলে যাব টিটাগড়ে। ভিকি যাদব খুন, ভিকি যাদব খুনে গতকালই গ্রেফতার হয়েছেন অর্জুন সিং এর ভাইপো, আর তা নিয়ে এখন ব্যাপক গন্ডগোল। বিস্ফোরক সোমনাথ শ্যাম, জগদ্দলের বিধায়ক, এবং অর্জুন সিংকে দায়ী করলেন ভিকি যাদব খুনে। গতকালই কথা বলছিলাম প্রতিনিধি সুবীরের সঙ্গে, সুবীরের কথাতেই উঠে এসেছিল যে বড় সড়ো একটা জল ঘোলা হতে চলেছে। সুবীর, গতকালই তুমি ইঙ্গিত দিয়েছিলে বড় সড়ো জল ঘোলা হতে চলেছে এই অর্জুন সিং এর ভাইপো গ্রেফতারে। কি দাঁড়ালো আজকে? কেন অর্জুন সিং এর দিকে তীর জগদ্দলের তৃণমূল বিধায়কের? দেখো আনন্দা, অর্জুন সিং সাংসদ তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এবং গতকাল অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিংকে ভিকি যাদব খুনের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা আধিকারিক তারা গ্রেপ্তার করেছে এবং তারপর থেকেই কিন্তু কাজিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বনাম সাংসদ অর্জুন সিং তার অনুগামীদের। গতকাল তার অনুগামীরা যে সিআইডি দপ্তর অর্থাৎ গোয়েন্দা দপ্তরের সামনে তারা ভিড় করেছিলেন এবং পাপ্পু সিংকে ভুল মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই নিয়ে তারা সরব হয়েছিলেন এবং ঠিক তার কিছুক্ষণ বাদেই কিন্তু জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি কিন্তু সরব হয়েছেন এবং তিনি সরাসরি
সাংসদ অর্জুন সিং এর কে দায়ী করেছেন বিকি যাদব খুনের ঘটনা, এবং তিনি এমনটাও বলেছেন যে তাকে লকআপে তিনি পুরেই ছাড়বেন এবং অর্জুন সিং এর গ্রেপ্তারি তিনি চান। পাপ্পু সিংকে তিনি চেনেন না, কিন্তু অর্জুন সিংকে গ্রেপ্তার করতে হবে, কারণ ব্যারাকপুর শিল্পাঞ্চলে যত কটা খুন হয়েছে সব কটা খুনের সাথে কিন্তু অর্জুন সিং জড়িত, এবং অর্জুন সিং সাংসদ তিনি কিন্তু সমস্ত খুন করিয়েছেন। 19 সালে বিজেপি সাংসদ হয়েছিলেন অর্জুন সিং, তারপর আবার ফিরে এলেন অর্জুন সিং তৃণমূলে। এখনো তিনি বিজেপি সাংসদ হিসেবেই আছেন, কিন্তু তৃণমূলে ফিরে এসেছেন। আর তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ভিকি যাদব খুনে অর্জুন সিং এর নির্দেশ ছিল তাকে গ্রেফতার করে জেলে পুরেই ছাড়বেন, এরকমই চ্যালেঞ্জ ছুড়লেন। কি বললেন দেখুন। এটা তো সারা দুনিয়া জানে, বিকাশ বোসের মার্ডার থেকে শুরু করে আজকের এই লাস্ট মার্ডার বিকি যাদবের, এটাতে কারা জড়িত আছে সে তো সবাই জানে। কাকা উর্ফ অর্জুন সিং, উর্ফ ব্যারাকপুরের সাংসদ, বিজেপির সাংসদ অর্জুন সিং, যিনি পাপ্পুকে ইনস্ট্রাকশন দিয়েছে বিকিকে খুন করানোর জন্য। এই খুন রাজনীতি এ তো অর্জুন সিং করে, সে অর্জুন সিং এই ইনস্ট্রাকশন দিয়েছে, তাই কিন্তু বিকি যাদব খুন হয়েছে, তাই কিন্তু রাজপান্ডের উপরে গুলি চলেছে, তাই কিন্তু গৌরপ্রসাদের উপরে গুলি চলেছে, তাই কিন্তু এই অঞ্চলের ধারু সিংয়ের উপরে গুলি চলেছে, তাই কিন্তু রিজওয়ানের মার্ডার হয়েছে। তো প্রত্যেকটি মার্ডারের পিছনে কোথাও না কোথাও অর্জুন সিংয়ের হাত আছে। আমার কাছে সব তথ্য প্রমাণ আছে, সব বার করব, ঝোলা থেকে এবার একটা না একটা বার করব। আমার ফাইল এবার খুলেছে, এই ফাইল এবার বন্ধ হবে অর্জুন সিংকে লকআপে ঢুকিয়ে। আর এদিকে সোমনাথ শ্যামের বিরুদ্ধে অর্জুন সিং এর ঘনিষ্ঠ যারা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন আসলে ভিকি সিং এর খুনের পেছনে সোমনাথ শ্যাম ঘনিষ্ঠই রয়েছেন। আর এই নিয়েই এখন তরজা। অরুণের সঙ্গে কথা বলবো। তার মানে অরুণ, একটা বিষয় স্পষ্ট হচ্ছে, নিজেদের মধ্যেই দ্বন্দ্বে আবার উত্তেজনা তৈরি হবে ভাটপাড়া, জগদ্দল, টিটাগড় এই সমস্ত অঞ্চলে। একদমই তাই অনন্দা। সাংসদ বনাম বিধায়ক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর দ্বন্দ্ব কিন্তু একেবারে প্রকাশ্যে। দুই পক্ষই রাস্তায়। এক পক্ষ দাবি করছে যে পাপ্পু সিং অর্জুন সিং ঘনিষ্ঠ, এবং এই ভিকি যাদব খুনের ঘটনায় সে সরাসরি যুক্ত বলে দাবি তুলে আসেন সোমনাথ সেন। অপরদিকে অর্জুন সিং দাবি করছেন যে এই সোমনাথ সেনের সঙ্গে কিন্তু দেখা যেত খুনিদের। মানে সব মিলে এই দুই পক্ষের টানা উত্তেজনা। আজকে পাপ্পু সিংকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। অর্জুন সিং যারা অনুগামী রয়েছেন তারা কিন্তু ব্যারাকপুর কোর্টের সামনে ব্যাপক জমায়েত করেছেন এবং তাদের বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে যে সোমনাথ শ্যাম পরিকল্পিতভাবে এই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অর্জুন সিং এর অনুগামী পাপ্পু সিংকে কিন্তু গ্রেপ্তার করেছে। ফলে তার সুবিচার আশা যেমন তিনি করছেন, এবং এলাকায় যারা তার যে এলাকায় মানুষজন তারা কিন্তু কোর্টের বাইরে ভীষণভাবে ভিড় জমিয়েছে। বিশাল পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে, ড্রোন দিয়ে নজরদারি চলছে। সব মিলিয়ে আমরা এই ব্যারাকপুর কোর্ট চত্বর কিন্তু একেবারে সাজে সাজে রং হয়ে। ধন্যবাদ। ম্যানগ্রোভ কেটে সাফ করে দেওয়া হচ্ছে, ম্যানগ্রোভ কেটে সাফ করে দিয়ে ভেড়ি তৈরি হচ্ছে। চোর, এই সমস্ত চোর ম্যানগ্রোভ চুরি করছে আর আমাদের বিপদে ফেলছে। সেই ম্যানগ্রোভ চুরির দায়ে বিজেপি নেতা সহ 7 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, হঠাৎ বিজেপি নেতা এর মধ্যে জড়িত হলেন কিভাবে, এবং এই 7 জন কারা? অয়ন্দা, তোমার মনে থাকবে আমরা ঠিক 2 মাস আগে ফুলতলিতে ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরির কথা জানিয়েছিলাম, এবং সেখানে এই বিজেপি নেতা তখন কিন্তু বলেছিল যে মানুষ থাকলে ম্যানগ্রোভ এখানের থেকে মানুষ বাস করছে, তাই ম্যানগ্রোভ কাটবে, জনবসতি গড়ে উঠবে। সেই বিজেপি নেতা কালীপদ কয়াল, তাকে গ্রেপ্তার করলো পুলিশ। একাধিকবার প্রশাসনের তরফ থেকে সমস্ত দপ্তর, বন দপ্তর, ইরিগেশন দপ্তর এবং কুলতলি ব্লক প্রশাসনের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে তাকে সাবধান করা হয়েছিল। এই যে পেটকুলচাঁদ ব্রিজ সংলগ্ন তার বাড়ির পাশে একাধিকবার মাটি কাটার অভিযোগ ওঠে, তখন তাকে সতর্ক করা হয়েছিল। অবশেষে ম্যানগ্রোভ কেটে সেখানে পুকুর তৈরির মতো ব্যবস্থা করেছে এবং সেই মাটি নিয়ে তার বসত বাড়িতে লাগাচ্ছিল। এই খবর আসার পরেই কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে যায়, হাতে নাতে 6 জনকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে, এবং পরবর্তীকালে আরও 2 জন, অয়ন্দা তুমি 7 জন বলছিলে, এই মুহূর্তে 8 জনকে গ্রেপ্তার করেছে এই ম্যানগ্রোভ কেটে সেই নদীর পাড়ের মাটি তুলে নেওয়ার জন্য। আমি আসবো তোমার কাছে, অভিযুক্ত কি বলছেন একবার দেখাবো।
যেমন চলছে তেমন আজও চলছে, ঠিক আছে? বিজেপির পয়সায় খাবে, বিজেপির পয়সায় ঘর বাড়ি করবে, আবার বিজেপিকে ধরে মিথ্যা মামলায় ফাঁসাবে। এ তো প্রতিশোধের রাজনীতির কথা বলছেন। তাহলে এই যে 8 জন, এই 8 জনই বা কারা অর্পণ, ছোট্ট করে জানতে চাইবো। একদম, এই তারাপদকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই তারাপদর কাছে কাজ করছিলেন শ্রমিক এবং তার পরিবারের এক মহিলা সদস্য। তিনি পুলিশের কাজে বাধা দেন এবং তিনিও এই কাজ করছিলেন, সেই কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং ইনি লোক দিয়ে মাটি কেটে, ম্যানগ্রোভ কাটার পর মাটি কেটে, তুমি ছবিতে দেখতে পাচ্ছ অয়ন্দা যে কিভাবে পুকুর মতো করা হয়েছে, সেই মাটি নিয়ে নিজের বসত বাড়িতে লাগাচ্ছিল। এবং এই খবর পাওয়ার পরেই পুলিশ যায়, তাকে অবশ্যই প্রশাসনের কাছে দাবি থাকবে যে আপনারা কড়া হাতে দমন করুন, আরো পান্ডা যদি থাকে তাদেরকে ধরুন। আর তৃণমূল পাল্টা কি বলছে দেখুন। বারবার প্রশাসন সূত্রে, ভিডিও থেকে স্থানীয় প্রশাসন সূত্রে সমস্ত বারণ করা সত্ত্বেও প্রশাসনকে পুরো চোখ আঙুল দেখিয়ে যেভাবে ম্যানগ্রোভ কেটে ঘরবাড়ি করার চেষ্টা করছিল, মাটি কাটার চেষ্টা করছিল, গতকাল রাতে স্থানীয় প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে।